আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, এটা সপ্তম অধ্যায়টা, নাম হচ্ছে পররাষ্ট্রনীতি ও কূটনীতি। তো এখানে অ্যাডলফ হিটলার সাহেব বলছেন, ওয়েন ডিপ্লোমেসি এন্ডস ওয়ার বিগিনস, ডিপ্লোমেসি শেষ হলে ওয়ার শুরু হয়। তো এখানে একটা কূটনীতির একটা অনেক বড় ভূমিকা আছে যে ডিপ্লোমেসি। তো এখানে দেখেন যে অনেক দেশে কিন্তু যারা এখন উন্নত, তারা কিন্তু কূটনীতিতে অনেক দক্ষ ছিল, এই জন্য তারা উন্নত হয়েছে। যেমন জাপান দেখেন, তারা হচ্ছে পারমাণবিক বোমায় বিধ্বস্ত ছিল, সেখান থেকে তারা কূটনীতিতে দক্ষতার জন্য তারা কিন্তু এখন অন্যতম একটা অর্থনৈতিক দিক থেকে পরাশক্তি হয়েছে। তো এখন দেখেন যে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ উপাদান, এখানে হচ্ছে একটি দেশের যে অগণতান্ত্রিক পলিসি হচ্ছে পররাষ্ট্রনীতি। তো কী বলছে এখানে, একটি দেশের সবচেয়ে অগণতান্ত্রিক পলিসি হচ্ছে পররাষ্ট্রনীতি, অর্থাৎ এটা যে আমাদের পররাষ্ট্রনীতিতে কী হবে, এর থেকে টপ সিক্রেট, কেউ কিন্তু এটা জানে না আর কি, সব আর কি গোপনে গোপনে কিন্তু রাখা হয় আর কি। তো এখন দেখেন যে ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি, এখন ফরেন পলিসি কী কী দ্বারা নির্ধারিত হয়, যেমন যেগুলো অভ্যন্তরীণ যেগুলো উপাদান আছে এগুলো আগে দেখি। তো এগুলোর মধ্যে পড়বে যে হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ আমার লোকেশনটা কোথায়, বঙ্গোপসাগরের এরকম কাছাকাছি নাকি দূরে, আমি কি ল্যান্ডলক নাকি কেমন আমারও সমুদ্র বন্দর আছে, তো এসব আর কি বিবেচনায় নিয়ে তাকে পররাষ্ট্রনীতি করতে হয়। তারপর সাইজ অফ দ্য স্টেট, অর্থাৎ যদি এরকম আকারে বড় হয় যেমন চায়না, তবে তার অবশ্যই তার যে সীমানা কেন্দ্রিক একটা পররাষ্ট্রনীতি রাখতে হবে। তারপর পপুলেশন, যেমন দেখেন রাষ্ট্রের জনগণও কিন্তু তার দেশকে একটা বড় বা ছোট করতে পারে, যেমন যেগুলো বড় বড় দেশ, ভারতের অনেক অনেক নাগরিক বিভিন্ন বিভিন্ন কোম্পানির সিইও হিসেবে আর কি দায়িত্বরত আছে। তারপরে এদিকে দেখবেন যে ইউএসের তার যে ইয়ে আছে, তো জেফ বেজোস, তারপর হচ্ছে আপনার ওই যে আপনার বিল গেটস, তারপর এলন মাস্ক, এরা কিন্তু বড় বড় ব্যক্তিত্ব। তো এরা কিন্তু একটা দেশের আর কি পররাষ্ট্রনীতিতে ভূমিকা রাখতে পারে, বড় বড় ভূমিকা রাখতে পারে। তো আর কি তারপর ইকোনমিক রিসোর্সেস, অর্থাৎ একটা রাষ্ট্রের আপনার ইকোনমিক রিসোর্স কতটুকু আছে তার উপর কিন্তু নির্ভর করবে তার পররাষ্ট্রনীতি কেমন হবে। যেমন হচ্ছে আমাদের ইকোনমিক রিসোর্সে অত বেশি নাই আর কি, তো যার কারণে আমরা অন্য দেশকে খুব বেশি অর্থনীতিতে কাবু করতে পারি না, বা তাদের মিয়ানমারের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি নাই। তারপর হচ্ছে মিলিটারি ফাইট। তারপর এখানে হচ্ছে মানে একটা দেশ আন্তর্জাতিক অঙ্গনে কতটা আর কি সম্মান পাবে, সেটা নির্ভর করে তার মিলিটারি মাইটটা কতটুকু। যদি যেমন আমেরিকা অনেক বেশি, এই জন্য সে সবার কাছে সম্মান পায়। তারপর এদিকে আপনার পররাষ্ট্র প্রণয়নে এখন বহি উপাদান কী কী আছে, বাইরের উপাদান, সেটা হিস্টোরি, অর্থাৎ একটা দেশের সাথে অন্য একটা দেশের হিস্টোরি কেমন, যেমন হচ্ছে আপনার রাশিয়ার সাথে দেশের সম্পর্ক খারাপ, এই জন্য তাদের হচ্ছে পররাষ্ট্রনীতি ওটা দ্বারাই নির্ধারিত হয়। আইডিওলজি, কার আইডিওলজি কেমন, সে কি সমাজতন্ত্র নেই গণতন্ত্র, এগুলা। তারপর গ্লোবাল ইনস্টিটিউশন, অর্থাৎ জাতিসংঘের মতো, তারপর নেটোর মতো কিন্তু সংস্থা কিন্তু আপনার হচ্ছে একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপর আপনাকে বিভিন্ন জাতিসংঘের বা আপনার চুক্তি সাংবাদিক মানে কিন্তু আপনাকে পররাষ্ট্রনীতি সাজাতে হবে, অর্থাৎ সেগুলোতে আপনি যদি অন্তর্গত হয়ে থাকেন বা অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তবে তাদের নিয়ম অনুসারে কিন্তু আপনাকে পররাষ্ট্রনীতিটা সাজাতে হবে। নেইবারহুড ইফেক্ট, এখন আপনার প্রতিবেশী সম্পর্ক কেমন, তার বুদ্ধিমত্তা শক্তিমত্তা কেমন, এগুলোর উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনার শক্তিমত্তাটা, আপনার আপনার পররাষ্ট্রনীতিটা কেমন হবে। তারপর এখন পররাষ্ট্রের প্রণয়ন প্রক্রিয়া, তো কীভাবে প্রণয়ন করা যায়, এখানে চারটা কথা বলছে, উপায়ের কথা বলছে। তো প্রথমটা হচ্ছে আপনার রেশনাল অ্যাক্টর মডেল। তো এর মধ্যে কী কী আছে, লক্ষ্য নির্ধারণ করতে হবে, আমার লক্ষ্য হচ্ছে এটা, এবং সেই লক্ষ্য নির্ধারণে আপনাকে হচ্ছে কাজ করতে হবে আর কি। তাহলে এখন হচ্ছে, তারপর দেখেন এটা যদি কাজ না করে, তারপর আপনাকে একটা বিকল্প নীতি করতে হবে। ঠিক আছে, যেমন আপনার যদি জিএসপি সুবিধা না পান, তার বিকল্প আপনি কীভাবে রাখছেন বা কী করতে পারেন, এটা একটা হতে পারে বিকল্প নীতি। তারপর আপনি দেখবেন যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখবেন যে কোনটা আর কি ভালো হচ্ছে আপনার জন্য, এবং তারপরে আপনি দেখবেন যে ওখান থেকে সর্বোচ্চ আপনার হাসিল কোনটা থেকে হচ্ছে সেটা আপনি গ্রহণ করবেন আর কি। এবার 2 নম্বর হচ্ছে বলছে সোয়াট মডেল। তো এটা হচ্ছে যে আপনাকে জেনে হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, অর্থাৎ কোন জায়গায় আমার হচ্ছে স্ট্রেংথ বেশি, কোন জায়গায় থ্রেট বেশি, এগুলো বিবেচনা করে আপনাকে পররাষ্ট্রনীতি নিতে হবে। তারপর গভর্নমেন্ট বার্গেনিং মডেল, অর্থাৎ আমার যে বার্গেনিং যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমাকে আমার পররাষ্ট্রনীতি সাজাতে হবে, তাহলে একটা ভালো ফল পাবো। যেমন বাংলাদেশ হচ্ছে ইন্দো প্যাসিফিক প্রকল্প বা আপনার বিআরআই প্রকল্প, দুটোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি এই আপনার হচ্ছে বার্গেনিং পাওয়ারটা কাজে লাগায়, তাহলে সে আর কি ভালো করতে পারবে। তো পেস্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল আর টেকনোলজিক্যাল। পেস্ট কি, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল আর হচ্ছে টেকনোলজিক্যাল। এই চারটা আপনাকে বিষয় রেখে আপনার পররাষ্ট্রনীতি সাজাতে হবে। পররাষ্ট্রনীতির ধরন, এখানে উলফ ফোরিয়ান নিয়ে বলছে একটা কথা। তো উলফ ফোরিয়ান নামে কিন্তু একটা 2015 সালে একটা মুভি হয়েছিল, তো সেই মুভিটা দেখে আর কি শি জিনপিং খুব ভালো লাগছে, আর তারপর সেখান থেকে তারা তাদের আপনার যে কূটনীতি বা পররাষ্ট্রনীতি সেটার নাম দিয়েছে আপনার হচ্ছে উলফ ফোরিয়ার। তো এটা জিনিসটা কি, যে আপনার যদি কোনো রাষ্ট্রকে অন্য কোনো রাষ্ট্র এরকম অ্যাটাক করে বা তার বিরুদ্ধে কোনো কথা বলে, তো সেও আর কি সেভাবে জবাব দিবে আর কি।
অর্থাৎ সে মানে মুখ বুজে থাকবে না আর কি। যেমন কোভিডের জন্য ইউএস সরকার চায়নাকে দায়ী করছিল, তো চায়না কিন্তু একটা তার প্রতিবাদে তার কিছু বলছিল যে হচ্ছে এটা আমাদের দেশে নয়, বরং আপনার ইউএসই এটা হচ্ছে উৎপাদন করে আমাদের দেশে ছেড়ে দিচ্ছে এবং আমাদেরকে এটা দায়বদ্ধ, আমাদের এর জন্য দায়ী করছে। এটা আর কি হচ্ছে আপনার ফুল ফর ইয়ার ডিপ্লোমেসি, অর্থাৎ কেউ কিছু বলে তার আর কি সে মুখ বুজে থাকবে না। তারপর চায়নার যে নেতৃত্ব দিচ্ছে সেটা হচ্ছে আপনার চাইনিজ কমিউনিস্ট পার্টি সিসিপি। এটার একটা আপনার হচ্ছে একটা শাখা আছে, এটার নাম হচ্ছে আপনার পিপলস লিবারেশন আর্মি। এটা হচ্ছে আপনার সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি ফোর্স কিন্তু এদেরই আছে। তারপর হচ্ছে এখন দেখেন ইকোনমিক ডিপ্লোমেসি। তো বাংলাদেশের ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ, যেমন দেখেন ম্যানুফ্যাকচারিং হাব, তো বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে হবে আমাদেরকে। তারপর টেকনোলজিক্যাল অ্যাডাপশন, আমাদেরকে টেকনোলজির সাথে ধীরে ধীরে অ্যাডাপ্ট হতে হবে। তারপর চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়া যেন আমরা পাই সে আর কি সেটা গ্রহণ করতে হবে। তারপরে গেইনফুল এমপ্লয়মেন্ট, আমাদের যে জনশক্তি আছে এটাকে জনসম্পদে পরিণত করতে হবে। তারপর আপনার হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, অর্থাৎ এক্সপোর্ট শুধু আমেরিকাতে বা ইউ না, আরও ল্যাতিন আমেরিকা, ইতালি, বিভিন্ন জায়গায় কিন্তু এটা ডাইভার্সিফিকেশন করা যেতে পারে। তারপরে এনশিওরিং কোয়ালিটি টু এক্সপ্যাট্রিয়েটস, অর্থাৎ যারা প্রবাসী আসছে তাদের যাতে আমরা উত্তম সেবা নিশ্চিত করতে পারি সেটা আর কি দেখতে হবে আমাদেরকে। তারপর দেখেন এখানে আছে পাবলিক ডিপ্লোমেসি, এটা হচ্ছে আপনার যে জনকূটনীতি বলে যেটাকে আর কি। তো দেখেন যে হচ্ছে একটি দেশের মানে সরকার ছাড়াও যখন অন্যান্য মাধ্যম যেমন জনগণ, সিভিল সোসাইটি, ব্যবসায়ী, গণমাধ্যম এগুলো দ্বারা অন্যান্য দেশের যে জনগণ আছে এদের একটা জনসমর্থন পাওয়ার চেষ্টা করা হয় বা তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করা হয়, সেটাই হচ্ছে আপনার জনকূটনীতি। যেমন দেখেন যে বাংলাদেশ যদি জিএসপি সুবিধা বাতিল হয়ে যায়, তাহলে এখন বাংলাদেশের ইউএসএতে যে ভোক্তাগুলো আছে বাংলাদেশের মানে ক্রেতাগুলো আছে আমাদের গার্মেন্টস সেক্টরের, তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করতে পারি যে হচ্ছে তোমাদের সরকারকে চাপ দিতে পারি যে আমাদের জিএসপি সুবিধা আবার দাও, তাহলে তোমাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো আমরা, আরও এরকম কিছু করতে পারি। তারপর আরও একটা উদাহরণ দেখেন যে ওই যে আমরা চলচ্চিত্র, তারপর টেলিভিশন, মিউজিক, স্পোর্টস এগুলো দ্বারা কিন্তু আমরা জনকূটনীতি করতে পারি, নিজের দেশকে অন্য দেশের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। আবার যেমন এই যে দেখুন তুরস্কেরটা কাজ করতেছে, তুরস্ক তারও যে দিগলিস আর্তুরুল, তারপর হচ্ছে আপনার উসমান, এগুলো সিরিজ দ্বারা কিন্তু তারা হচ্ছে আপনার উসমানীয় সাম্রাজ্যের কাহিনী দেখিয়ে অন্য দেশকে তাদের সংস্কৃতির সাথে পরিচয় করে দিচ্ছে, একটা জনকূটনীতি তৈরি করছে। তারপর এখানে হচ্ছে ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি। এটা হচ্ছে কি ধরেন আপনার একটা আপনার সরকার কর্তৃক যে আপনার অফিসিয়াল ডিপ্লোমেসি এটা তো চলতেছেই, এর পাশাপাশি অন্য একটা চ্যানেলে আপনি যদি ডিপ্লোমেসি করে থাকেন, তো এই দুটো মিলে হয় হচ্ছে ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি। এটাকে অনেকে আবার ট্র্যাক টু বা হচ্ছে আপনার ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিও কিন্তু বলে থাকে। তারপর দেখেন এখানে এই যে যেমন দেখেন এখানে যে হচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে আপনি একটা ডিল করছে ইউএসএ, পাশাপাশি সে হচ্ছে এরকম তার নৌবহর দিয়ে ভয় দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার ডুয়েল ডিপ্লোমেসি হতে পারে। অথবা যেমন দেখেন এখানে যে সরকারি মাধ্যমেও সে ট্রাই করছে ডিল করার, পাশাপাশি যে নন স্টেট যে অ্যাক্টরগুলো আছে এগুলো দ্বারাও সে চেষ্টা করছে আপনার ডিল করার। তো এটাই হচ্ছে আপনার হতে পারে আপনার ট্র্যাক টু বা ডুয়েল ডিপ্লোমেসি। তো দেখেন তারপর বলছে হচ্ছে কালিনারি ডিপ্লোমেসি, অর্থাৎ যে ভোজন সম্পর্কীয়, এটাকে অনেকে বলে গ্যাস্ট্রো ডিপ্লোমেসি বলতে পারে। তো এটা কি, এটা হচ্ছে আপনার ধরেন কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তার সাথে আপনি চুক্তি করবেন, তাকে ডাকলেন, তাকে ডেকে আপনি নিজের এলাকার অনেক ভালো ভালো সমৃদ্ধ খাবার খাওয়ালেন, তাকে খুশি করে দিলেন আর কি। তো এভাবে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে, এটা হচ্ছে আপনার কালিনারি ডিপ্লোমেসি। অর্থাৎ বাংলাদেশ যেমন আগে কী করতো, মমতা বন্দ্যোপাধ্যায় আবার হচ্ছে নরেন্দ্র মোদীকে আপনার অনেকগুলো আম পাঠাতো, এরকম দেখা যায় যে হচ্ছে কত এরকম 1600 না কত ব্যান এরকম কেজি আম পাঠাইছে আর কি। তো এটাও কিন্তু একটা আপনার হচ্ছে কালিনারি ডিপ্লোমেসির মধ্যেও পড়তে পারে আর কি। তারপর হচ্ছে আপনার অ্যাডহক ডিপ্লোমেসি। তো এটা কি, এটা হচ্ছে আপনার কোনো একটা আপনার আন্তর্জাতিক অঙ্গনে একটি স্পেশাল মিশন পরিচালনা করাকে বোঝায়। যেমন দেখেন যে যারা কূটনীতিক আসে এদের পেশাদার কূটনীতিক আছে, এদের বাইরেও আপনার যদি কোনো একটা স্পেশাল মিশনের জন্য কোনো একটা আপনার সে দেশের সরকারি হোক বা অন্য কোনো মাধ্যমে আপনি স্পেশাল কিছু আপনি যদি করতে চান ডিপ্লোমেসি, সেটা হচ্ছে আপনাকে অ্যাডহক বা হচ্ছে আপনার যে অনানুষ্ঠানিক, সেটা হচ্ছে আপনার এই ডিপ্লোমেসির মধ্যে পড়ে। যেমন ওই যে আমাদের কদিন আগে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার হচ্ছে সৌদি আরব কী বলে এটাকে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অনেকে বিদ্রোহ করছে, সেখানে বিক্ষোভ সমাবেশ করছে। তো তাদের আইনে কিন্তু সেটা কিন্তু অনেক বড় অপরাধ। তো তাদেরকে এই জন্য তাদেরকে মৃত্যুদণ্ড, এমনকি অনেক বছর জেল হতে পারতো, কিন্তু আমাদের ইউসুফ সাহেব করছেন কি, তা সৌদি আমিরাতের প্রেসিডেন্টকে সরাসরি তিনি হচ্ছে এরকম টেলিফোনে অনুরোধ করছে তাদেরকে কিছু করানো হয় আর কি, তারপর কিন্তু তাদেরকে এরকম আর কি ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এটা আর কি এখানে অ্যাডহক ডিপ্লোমেসির মধ্যে পড়বে। তারপর দেখেন যে চেকবুক ডিপ্লোমেসি। এটা কি, এটা হচ্ছে আপনার অর্থনৈতিক সাহায্য আর বিনিয়োগের মাধ্যমে নিজের বলে আনার নামে হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি। অর্থাৎ ধরেন যে চায়নাতে করতেছে যে ডেপ্ট ট্রাপ ডিপ্লোমেসি বা ডেপ্ট কলোনিয়ালিজম, তারা কিন্তু দেখবেন যে আফ্রিকা মহাদেশে শুধুমাত্র এস্তোয়াইনি নাকি নাম ওটার এসোয়াতিনি এই দেশ ছাড়া অন্যান্য প্রায় যে 53 রাষ্ট্র সবগুলোকে হচ্ছে আপনার সবগুলোতেই অনেক বড় রকমের একটা বিনিয়োগ করে রাখছে কিন্তু চায়না, যার কারণে ওই দেশগুলো তারা একটা কন্ট্রোলে থাকে আর কি।
তো এটাই হচ্ছে ডেপ আর কি চেকবুক ডিপ্লোমেসি, অর্থাৎ তাদেরকে সাহায্যের বিনিময়ে তাদের কাছ থেকে বিনিয়োগের বিনিময়ে তাদের কাছ থেকে আর কি নিজের বলয় আনা, তাদের থেকে আপনার হচ্ছে একটা সাহায্য সহযোগিতা আর কি তাদের কাছ থেকে নেওয়া, সাহায্য না আর কি তাদের দিয়ে আর কি নিজের যে আর কি আপনার যে ইচ্ছা সেটা আর কি পূরণ করা, সেটাই হচ্ছে আপনার চেকবুক ডিপ্লোমেসির মধ্যে পড়বে। আর এখন ট্রাক ডিপ্লোমেসি এখানে আবার আলাদা করে বলছে। তারপর হচ্ছে এখানে ট্রাক ওয়ান তো হচ্ছে যারা অফিসিয়াল আছে, সরকার হোক, যেমন জো বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের ফোন আলাপ, এগুলো হচ্ছে আপনার অফিসিয়াল কূটনীতি, এগুলো হচ্ছে আপনার ট্রাক ওয়ান। আর ট্রাক টু হচ্ছে ওই যে একটু আগে বললাম যে দুইটা উপায়ে আপনি ট্রাক টু করতে পারেন, সরকারও করতেছে এদিকে, অথবা ব্যবসায়ী সংগঠনগুলো মানে পাশাপাশি তাদের একটা তৎপরতা চালাচ্ছে, অথবা ধরেন আপনার কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানি সেখানে যুক্ত করছে আর কি। আর ট্রাক থ্রি হচ্ছে ধরেন দুটা দেশের কূটনীতি, যেমন বাংলাদেশ আর মিয়ানমার, এর মধ্যে জাতিসংঘ আসছে, তো তিনটা হয়ে গেল না, এটা হচ্ছে ট্রাক থ্রি ডিপ্লোমেসি। আর মাল্টি ট্রাককে যখন এই তিনটাই একসাথে প্রয়োগ করা হবে সেটাকে বলা হবে হচ্ছে মাল্টি ট্রাক। আর নাইন ট্রাক এই যে এগুলো আর কি অবদান দিছে, এগুলো হচ্ছে আপনার সরকার, পেশাদারি ব্যবসায়ী সম্প্রদায়, তারপর হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান, পেশাদার ব্যক্তিত্ব 2 নম্বর ছিল, ওটা ভুল বলছি একটু, গবেষণা, তারপর প্রশিক্ষণের প্রতিষ্ঠান, বিভিন্ন মানবাধিকার কর্মী, ধর্ম, ফান্ডিং, জনমত, যোগাযোগ, এগুলো হচ্ছে 9টা আর কি নাইন ট্রাক ডিপ্লোমেসি। আচ্ছা, অ্যাম্বাসেডর বলতে বোঝায় যে একটি আর কি দেশের স্বার্থে আর কি অন্য দেশে যে হচ্ছে আপনার একটা দূত পাঠানো হয়, যে আর কি বিভিন্ন সমস্যা সেই দেশের সঙ্গে সেই দেশের কাছে সমাধান আর কি তুলে ধরে আর কি, সেটা হচ্ছে অ্যাম্বাসেডর। অর্থাৎ দুই দেশের সমস্যা নিয়ে আলোচনা হয় আর কি, সেখানে দুই দেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে, এরকম হচ্ছে অ্যাম্বাসেডর তারা আর কি। আর হাই কমিশনার কি, যখন আপনি কমনওয়েলথভুক্ত দুইটা দেশ আছে তার মধ্যে যখন রাষ্ট্রদূত পাঠানো হবে তখন তাদেরকে বলা হবে হাই কমিশনার। যদি একটা কমনওয়েলথ না হয় তখন কিন্তু সেটা হবে না আর কি। তবে কমনওয়েলথভুক্ত রাষ্ট্র হচ্ছে 54টা। এখন বলছে যুক্তরাষ্ট্র কেন কমনওয়েলথের সদস্য নয়, কারণ এটা হচ্ছে কে কমনওয়েলথের সদস্য হবে বা কে হবে না এটা নির্ভর করে সেই রাষ্ট্রের উপরে, তারা যদি বের হয়ে যায় এখানে কিছু করার নাই। আরও কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র যখন হচ্ছে এই কমনওয়েলথ গঠন করা হলো, যুক্তরাষ্ট্র কিন্তু তারও এরকম 200 বছর আগেই প্রায় সে স্বাধীন হয়ে গেছে, তো সে তো আর এখানে আসবে না আর কি। তো এগুলো হতে পারে। আর কমনওয়েলথে এখন খুব বেশি কার্যকারিতাও নাই আর কি, এই জন্য অনেকে বের হয়ে গেছে এখান থেকে। তা আর কি শুধুমাত্র একটা স্কলারশিপ চালু আছে, যেটা অনেক ভালো আর কি দেখা যায়। এখানে বলছে যে আসলে গোলামীর ইতিহাস মনে করে দেওয়ার জন্য কমনওয়েলথের মতো সিস্টেম রাখা হয়েছে, এটা একটা সত্যি বলা যায়। তবে দেখেন বিভিন্ন এখন কূটনৈতিক পরিভাষা আছে, এগুলোর মধ্যে প্রথমটা বলছে যে ফরেন পলিসি, অর্থাৎ একটা রাষ্ট্র তার নিজের স্বার্থকে রক্ষার জন্য যে অন্য রাষ্ট্রের সাথে কেমন আচরণ করবে সেই নিয়মগুলোই হচ্ছে ফরেন পলিসি। আর এই ফরেন পলিসি আপনার প্রয়োগ করার জন্য আপনার হচ্ছে যে আপনার ইয়ে নেওয়া হবে, মানে আর কি ইয়ে নেওয়া হবে, কার্যক্রম করা হবে, সেটা হবে আপনার ডিপ্লোমেসি। ঠিক আছে, এটা আছে ডিপ্লোমেটিয়া থেকে আসছে ফরাসি শব্দ। আর যে বাংলা শব্দটা আছে সেটা হচ্ছে কূটনীতি, এটা হচ্ছে আপনার চাণক্যর যে আপনার হচ্ছে কৌটিল্যর নাম থেকে কিন্তু এটা আসছে। আচ্ছা, ট্রিটি কি? ট্রিটি হচ্ছে অনেকগুলো রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে আপনার একটা কী বলা যায় এটাকে, যে লিখিত এবং একটা হচ্ছে অফিসিয়াল আর কি একটা চুক্তি, সেটা হচ্ছে ট্রিটি। তো এটাকে আবার হচ্ছে যে এগ্রিমেন্ট, প্রোটোকল, কভেন্যান্ট, এগুলোকে কিন্তু হচ্ছে আপনার প্যাক্ট, এগুলোকে কিন্তু হচ্ছে চুক্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। আর অ্যাকর্ড হচ্ছে চুক্তির মতোই, কিন্তু এখানে একটু কম বিষয় থাকবে আর কি। এটা হচ্ছে তো অনেক সময় ট্রিটি আর অ্যাকর্ডকে একই বলা হয়। তারপর কনভেনশন, এটা হচ্ছে আপনার নিয়মপত্র। তো এখানে ট্রিটির চেয়ে কম বিষয় থাকে এবং এটা হচ্ছে একটু লেস ফর্মাল, ট্রিটির চেয়ে এটা হচ্ছে লেস ফর্মাল। রামসার তো আমরা জানি 1971 সালে হয়েছিল। তারপর হচ্ছে মডাস ভিভেন্ডি। এই মডাস ভিভেন্ডি দ্বারা বোঝায় অস্থায়ী চুক্তি, অর্থাৎ আপনার যে যুদ্ধ যে একটু স্বল্প সময়ের জন্য থামবে, আর্মিস্টিস হবে। আর্মিস্টিস মানে কি? যুদ্ধবিরতি। আর্মিস্টিস কি? আপনার হচ্ছে যুদ্ধ বিরতি। মানে আর্মগুলো মিস্টিস করা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে আর্মিস্টিস মানে যুদ্ধবিরতি। তো এই মডাস অপারেন্ডি দ্বারা বোঝায় অস্থায়ী চুক্তি। আর পিস ট্রিটি এটা হচ্ছে শান্তি চুক্তি, অর্থাৎ যে মডাস অপারেন্ডি যেটা অস্থায়ী চুক্তি, এই পিস ট্রিটি হচ্ছে তার বিপরীতটা হচ্ছে শান্তি চুক্তি। ঠিক আছে, অর্থাৎ এটা দীর্ঘ সময়ের জন্য যেটা হয় আর কি, এই পিস ট্রিটিটা। যেমন আমরা কিছু পিস ট্রিটির উদাহরণ দেখি, ওই যে আপনার প্যারিস পিস অ্যাকর্ড, এটা হচ্ছে আপনার ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করার জন্য 1973 সালে যে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র আর ভিয়েতনামের মধ্যে যে চুক্তি হয়, এটা হচ্ছে আপনার প্যারিস পিস অ্যাকর্ড। এটা কিন্তু শান্তি চুক্তি মানে কি, সেটা চিরস্থায়ী হবে আর কি, এই জন্য এটাকে বলে পিস আর কি, প্যাক্ট আর কি। তারপর দেখেন এখানে যে কোরিয়ান আর্মিস্ট্রিজ এগ্রিমেন্ট, যেটা সবার আগে ছিল হচ্ছে আর্মিস্ট্রিজ, অর্থাৎ একটা অস্থায়ী যুদ্ধবিরতি, কিন্তু পরে সেটা আবার স্থায়ী শান্তি চুক্তি হয়ে যায় আর কি। তারপর ওয়েস্টফেলি একটা শান্তি চুক্তি। তারপর এখানে আছে তারপর ট্রিটি অফ সেভরে। সেভরে হচ্ছে কি, যে অটোমান সাম্রাজ্যকে ভাগ করা হলো, যে পরে ইতালি, ফ্রান্স, ব্রিটেন যে নিয়ে নিল সাম্রাজ্য, এটা হচ্ছে আপনার ট্রিটি অফ সেভার। তারপর হচ্ছে ট্রিটি অফ ভার্সাই, এটা একটা শান্তি চুক্তি হতে পারে। তারপর বলছে যে দেখেন লেটার অফ ইন্টেন্ট, অর্থাৎ কোনো একটা দেশের সঙ্গে কোনো একটা দেশ লই বলা হয় এটাকে, একটা একটা চুক্তি করবে আর কি, চুক্তি করার ইচ্ছা তারা পোষণ করছে, অর্থাৎ ইন্টেন্ট পোষণ করছে, এটাই হচ্ছে আপনার লেটার অফ ইন্টেন্ট।
যেমন বাংলাদেশের সঙ্গে ভারত বা জাপান একটা ইচ্ছা পোষণ করছে, এটা হচ্ছে লেটার অফ ইন্টেন্ট। তারপর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ বলা হয় এটাকে। তো এটা কি একটা খসড়া একটা চুক্তি বা চুক্তির আগে চুক্তি, অর্থাৎ আমরা একটা অফিসিয়াল চুক্তি করবো তার আগে একটা খসড়া একটা চুক্তি করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ বলা হয়। তাহলে এটা কিন্তু আর কি এটা মানতে কিন্তু বাধ্য নয়, কিন্তু একটা ভালো একটা সূচনা হিসাবে এটা করা যেতে পারে আর কি। এটাকে বলা হয় জেন্টলম্যান এগ্রিমেন্টও বলা হয়। এনভয় কি? এনভয় হচ্ছে দূত, অর্থাৎ কোনো একটা রাষ্ট্র বা প্রতিষ্ঠানের যে প্রতিনিধিত্ব করে তাকে বলা হয় হচ্ছে এনভয়। যেমন হচ্ছে জাতিসংঘের জন্য অ্যাঞ্জেলিনা জোলি আসলো, তা সে হচ্ছে তাহলে এনভয় হয়ে যাবে। আর এমিসারি কি? কোনো একটা গোপন একটা বার্তা অন্য একটা দেশকে আপনি পৌঁছায় দিচ্ছেন, অন্য দেশে পাঠাচ্ছেন, সেটা হচ্ছে আপনার এমিসারি বা হচ্ছে গুরু সংবাদক, গুরু সংবাদ বাহক, সেটা হচ্ছে এমিসারি। আর এমবাসি কি? ধরেন হচ্ছে আপনার একটা রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর যেখানে বাস করে, যেখানে কাজকর্ম করে আর কি, সেটা হচ্ছে এখানে এমবাসি। আর কনসুলেট জেনারেল, অর্থাৎ এটা হচ্ছে আপনার এমবাসির যে একটু ছোট আকারের রূপ, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আপনার যে ছোটোখাটো এমবাসিগুলো করা হয়, এটা হচ্ছে কনসুলেট জেনারেল। আর কনসুলেট জেনারেলের চেয়ে আর ছোটো হচ্ছে কনসুলেট। আর এমবাসি অফিসিয়াল যারা হচ্ছে দূতাবাসের কর্মকর্তা, তারাই হচ্ছে এমবাসি অফিসিয়ালস। আর অ্যাম্বাসেডর ইন রেসিডেন্স, অর্থাৎ যে একটা ধরেন অ্যাম্বাসেডর আপনার হচ্ছে অন্যান্য দেশে গেল, সে কিন্তু এরকম ওখানে 4-5 বছর অন্তত ওখানে থাকে হালচাল দেখবে, কী অবস্থায় দেশে কীভাবে কী করতে হবে সেগুলো বুঝবে। তো তাকেই কিন্তু বলা হবে অ্যাম্বাসেডর ইন রেসিডেন্স। আর অ্যান অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, অর্থাৎ একটা বৃহৎ যখন এলাকার একটা আপনার ধরেন তো পুরো দক্ষিণ এশিয়ার আপনি কূটনীতি সামলাচ্ছেন বা আপনি হচ্ছে সেখানে অ্যাম্বাসেডর হয়েছেন, তখন আপনাকে বলা হয় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ। অথবা আপনি ধরেন কোনো একটা অনেক বড় একটা প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর, যেমন জাতিসংঘের, সেখানে আপনাকে বলা হতে পারে যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ। তারপর আর কি আছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, অর্থাৎ যারা এরকম ডিপ্লোম্যাট থাকবে বা কূটনীতিক থাকবে অন্যান্য দেশে, তাদেরকে কিন্তু কোনো অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। তারা যদি কোনো অপরাধ করেই থাকে, তাদেরকে নিজের দেশে প্রেরণ করতে হবে, এটাই তাদের শাস্তি। এখন দেশ কী করবে করুক, অর্থাৎ তারা হচ্ছে ইমিউন অপরাধ থেকে, অপরাধের দায় থেকে আর কি। তারপর পার্সোনা নন গ্রেটা, এটা দ্বারা বোঝা যায় হচ্ছে আপনার হচ্ছে এই কী বলে এটাকে বাংলাটা, অগ্রহণযোগ্য ব্যক্তি বা অবাঞ্ছিত ব্যক্তি। অর্থাৎ কোনো দেশ যদি মনে করে যে হচ্ছে এই কূটনীতিকটা আমাদের দেশের জন্য ভালো না, ক্ষতিকর, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে তার দেশ থেকে বের করে দিতে পারে। এটাই হচ্ছে আপনার পার্সোনা নন গ্রেটা, যেটা 1961 সালের আপনার ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন এখানে বলা হয়েছে 9 নম্বর আর্টিকেলে। তবে আসলে কিন্তু এই দেশ এটা সাধারণত কোনো দেশ করে না, যাতে এটা করা হলে কিন্তু সমস্যাটা খারাপ হয়, তার চেয়ে একটা কূটনীতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে সবাই ভালো মনে করে। তারপর অ্যাম্বাসেডরেস, এটা কিন্তু কোনো আর কি পদবি না, এটা জাস্ট যে অ্যাম্বাসেডর আছে তার ওয়াইফ হচ্ছে এখানে অ্যাম্বাসেডরেস। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হয়তো এটা হচ্ছে আপনার কোনো একটা পণ্য বা কোম্পানির তাদের একটা যে তাকে যে প্রতিনিধিত্ব করে যে সেলিব্রিটি, সে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তারপর চার্জ ডি অ্যাফেয়ার্স অথবা এয়ার ইন্টারিম, এটাকে এআই দ্বারা বোঝায় আর কি। তো এটাকে বোঝায় যে হচ্ছে ধরেন অ্যাম্বাসেডর কোনো কাজে ওখানে উপস্থিত নেই এর কোনো কারণে, তো সেই জায়গায় যে তার প্রতিনিধিত্ব করে তাকে বলা হয় চার্জ ডি অ্যাফেয়ার্স। তারপর মিনিস্টার মিনিস্টার প্লেনি পটেনশিয়ারি, তো এই প্লেনি পটেনশিয়ারি দ্বারা বোঝায় যে যাকে সর্বময় ক্ষমতা তার হাতে দেওয়া হয়েছে। অর্থাৎ নর্মালি দেখা যায় যে একটা অ্যাম্বাসাডর তার সিদ্ধান্ত সে নিজে নিতে পারেন না, তো সরকারের তাকে অনুমতি নিতে হয়। কিন্তু এই যে প্লেনি পটেনশিয়ারি যিনি আছেন, মিনিস্টার প্লেনি পটেনশিয়ারি, তাকে সরকার ক্ষমতা দেওয়া হয় যে এই চুক্তিগুলো তুমি নিজেই আর কি আমার কোনো পারমিশন ছাড়া তুমি সম্পাদন করতে পারবা, তোমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। তো সেটাই হচ্ছে আপনার মিনিস্টার প্লেনি পটেনশিয়ারি। তারপর হচ্ছে র্যাপোর্টার, এটা হচ্ছে আপনার যে যিনি আগে এটা মানে প্রেজেন্টেশন রেডি করে আর কি, যে এখানে একটা কার্য বিবরণী হবে, সেগুলোকে আমাকে পেশ করতে হবে, বা একটা হয়েছে সেটা সংক্ষিপ্ত বা মানে কী বলে এটা সিনথেসিস করতে হবে আমাকে, তার সারমর্ম আমাকে করতে হবে, এটা এগুলো হচ্ছে র্যাপোর্টার। তারপর হচ্ছে আপনার ইউনিল্যাটারালিজম, এটা হচ্ছে একাই চলে আর কি, কারো কোনো প্রতিষ্ঠান বা কিছু ধার ধারে না, যেমন উত্তর কোরিয়া কারো ধার ধারে না। তারপর হচ্ছে সাংঘাই 5, এটা হচ্ছে যখন ওই যে এই যে আপনার ইন্দো প্যাসিফিক অঞ্চলে যখন যুক্তরাষ্ট্র অনেক আগ্রহ দেখালো বা তারা অনেক কাজ করতে থাকলো, তখন 1996 সালে আপনার হচ্ছে এই সাংঘাই 5 গঠিত হয়, যেটাই কিন্তু পরে 2001 সালে কিন্তু আবার এই যে আপনার হচ্ছে করা হয়, সাংঘাই আপনার হচ্ছে কোঅপারেশন বা এসকো, সাংঘাই তারপর হচ্ছে আপনার কি কোঅপারেশন অর্গানাইজেশন নামে কিন্তু এটা পরিচিতি পায় 2001 সালে। তো এটা বর্তমানে এটা সদস্য হচ্ছে আপনার 8টা। এটার মধ্যে হচ্ছে আপনার ওই যে আপনার হচ্ছে যে আর কি মধ্য যে এশিয়া, এটার হচ্ছে 4 ভাই। এখানে কিন্তু তুর্কমেনিস্তান নাই। কেন নাই? কারণ তুর্কমেনিস্তান হচ্ছে আপনার তারা হচ্ছে একটা নিরপেক্ষ একটা আর কি জোট ফলো করে, তারা কোনো জোটে মানে যায় না আর কি, এই জন্য তারা এই জোটে যায়নি আর কি, এই জন্য তারা নাই। তো ওইদিকে 4 ভাই, আর এদিকে পাকিস্তান আর হচ্ছে ভারত 2 ভাই, আর ওদিকে রাশিয়া চীন 2 ভাই, এরা হচ্ছে 8 ভাই হচ্ছে আপনার সাংহাই আর কি
কোঅপারেশন অর্গানাইজেশন বা এসকোতে আছে। 2001 সালে এটা হয়, 2001 সালে এসকো হয়। তারপর হচ্ছে সিন ফেইন। তো সিন ফেইন এটা হচ্ছে আপনার উত্তর আয়ারল্যান্ডের, এটা হচ্ছে এরা চায় যে হচ্ছে আপনার যে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ লাভ করবে। তো যে আপনার যে আয়ারল্যান্ডের যে আছে আইরিশ আপনার হচ্ছে রিপাবলিকান, তো আইরিশ রিপাবলিকান আর্মি আছে, এদের হচ্ছে আপনার একটা হচ্ছে যে স্বাধীনতা আন্দোলনের জন্য একটা দল আছে, এটা হচ্ছে সিনপন্থী, যেটা হচ্ছে বামপন্থী রাজনৈতিক দল। আর হচ্ছে আইরিশ রিপাবলিকান আর্মি, এটা হচ্ছে একটা গেরিলা সংগঠন আর কি। তো তাদেরই হচ্ছে একটা বামপন্থী দল হচ্ছে সিনফেইন, তারা চায় স্বাধীনতা লাভ করতে। তার মৈত্রী চুক্তি আর হচ্ছে নিরাপত্তা চুক্তির পার্থক্য। তো মৈত্রী চুক্তি হচ্ছে সহযোগিতার জন্য একটা হচ্ছে আপনার সম্পর্ক গঠন করতে, এই জন্য আমরা একটা চুক্তি করলাম, সেটা হচ্ছে মানে মৈত্রী চুক্তি, ট্রিটি অফ ফ্রেন্ডশিপ আর কি। আর এদিকে নিরাপত্তা চুক্তি কি, অর্থাৎ কয়েকটা দেশ মিলে একটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য একটা চুক্তি করলো, যেমন একটা দেশকে আক্রমণ করলে অন্য দেশ তার সেখানে আক্রমণ করতে পারবে, যারা এরকম চুক্তির মধ্যে থাকবে। যেমন রিসেন্টলি আপনার পাকিস্তান আর হচ্ছে করলো, সৌদি আরব করলো, একটা দেশকে আক্রমণ করলে অন্য দেশ সেখানে আক্রমণ করতে পারবে আর কি, তাদের নিরাপত্তার জন্য। অর্থাৎ একটা দেশের উপর আক্রমণ মানে সব দেশের উপর আক্রমণ, এটাই হচ্ছে। তো এখানে হচ্ছে দেখেন যে আনজুস, তারপর হচ্ছে অকাস, এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্ররা গঠন করছে। তারপর দেখেন বলছে প্রিভেন্টিভ ডিপ্লোমেসি, প্রতিরোধমূলক কূটনীতি। এটা কি, এটা হচ্ছে আপনার যে আহ, ধরেন কেউই চায় না দ্বন্দ্বে লিপ্ত হতে বা সংঘর্ষ করতে, যুদ্ধ করতে, এই জন্য এই যুদ্ধটা এড়ানোর জন্য যেগুলো কূটনীতি করা হয় আর কি, পররাষ্ট্রের প্রণয়ন করা হয়, সেগুলো হচ্ছে আপনার প্রতিরোধমূলক কূটনীতি, সেগুলো কি প্রতিরোধমূলক কূটনীতি। তারপর গানবোট ডিপ্লোমেসি, অর্থাৎ এখানে একটা কথা বলছে আপনার হচ্ছে থিওডর রুজভেল্ট, তিনি বলছে স্পিক সফটলি অ্যান্ড ক্যারি এ বিগ স্টিক, ইউ উইল গো ফার। বলছে যে আপনি অনেক ক্ষমতাবান হন, মানে হাতে একটা লাঠি নিয়ে ঘোরেন, আর হচ্ছে আপনার সবাইকে ভালো ভালো কথা বলেন, তাহলে সবাই আপনার কথা শুনবে, কারণ লাঠিটার ভয় সবাই এমনি কথা শুনবে আপনার। তো এই জন্য বলছে যে হচ্ছে এই কথাটা বলছে, তো এটা মানে কি যে হচ্ছে শত্রুকে এমন ভয় দেখাতে হবে যাতে আপনার সে কথার বিরুদ্ধে যেতেই না পারে। সামরিক মহড়া দেখালেন বা অনেক ভয়ভীতি দেখালেন, তো যার মাধ্যমে আপনার ইয়েটা পূরণ হবে আর কি। এটাকে আবার বিগ স্টিক ডিপ্লোমেসি অথবা গানবোট ডিপ্লোমেসি বলা হয় এটাকে। এখন এখন এখানে অবশ্যই এখন থিঙ্ক করতে হবে যে হচ্ছে আমাদের যে সবগুলো আপনার হচ্ছে এদিকে জাপানের যে বিগ বিগ ইনিশিয়েটিভ, এদিকে আপনার হচ্ছে বিআরআই চায়নার, তারপর হচ্ছে এদিকে আপনার ভারতের সেভেন সিস্টারের কাছে আমাদের গুরুত্বপূর্ণ, তারপর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য আমরা ইউএসের কাছে আমরা অনেক গুরুত্বপূর্ণ। এই সব কিছু আমাদের ব্যালেন্স করে আমরা কীভাবে আমাদের যে বার্গেনিং পাওয়ার বাড়াতে পারি এবং আমরা লাভবান হতে পারি আর কি। তো এইটা একটা কোশ্চেন করছে। তো এটা হচ্ছে আমরা লাভবান হতে পারি যে আমরা চায়নার কাছ থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে নিলাম, আর জাপানের কাছ থেকে আমরা ট্রেনিং নিলাম সেখানে, বা একটা ধরেন একটা বন্দর দিয়ে দিলাম জাপানকে, একটা বন্দর দিয়ে দিলাম চায়নাকে। আর এদিকে ধরেন ইউএসের সঙ্গে আমরা একটা বাণিজ্যিক সম্পর্ক রাখলাম, সেখানে আমরা যে রপ্তানি করলাম পোশাক, আবার সেখান থেকে আমরা গম বা ভুট্টা আমদানি করলাম, তাতেও লাভ হলো, আমাদেরও লাভ হলো। এখন এখানে কারোর সাথে খুব বেশি অ্যাটাচড হওয়া যাবে না, অ্যাটাচ হলে কিন্তু অন্য পক্ষ তখন নারাজ হবে এবং তার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। আবার এটাও বোঝাতে হবে যে হচ্ছে আমরা কারো গোলাম না, আমরা কারো শত্রু না। তোমরা যদি ভালো ব্যবহার করো আমরাও তোমার সাথে ভালো ব্যবহার করবো, খারাপ ব্যবহার করলে আমরা খারাপ ব্যবহার করবো। তো এইভাবে হচ্ছে আমার ইয়েটা সাজাতে হবে, কারো দাস না আমরা, সবার সাথে বাণিজ্য করতে আমরা রাজি আছি। তো এইভাবে একটা ব্যালেন্স রাখে আমাদেরকে এটা করতে হবে আর কি, তাহলে আমরা এখানে লাভবান হতে পারবো আর কি। ধন্যবাদ।